আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, জড়িতদের বিচার হবে। আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা, সিলগালা করার নির্দেশ। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে। নিহতের সংখ্যা ১,৪০০, জাতিসংঘের রিপোর্টের তথ্য। র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। অক্টোবরের মধ্যে রায়ের বিষয়ে আইন উপদেষ্টার মন্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উসমা। গুমের মামলায় হাজির করা হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা দেশের মানুষ রুখে দেবে। বিএনপি নেতাদের হুঁশিয়ারি, বললেন গণহত্যা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই শেখ হাসিনার। দেখছিলেন টাউন সিমেন্ট সকাল ছিল না। আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। আলামত যাতে নষ্ট করা না হয় সেজন্য আয়নাঘর সিলগালা করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ আছে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। দায়িত্ব গ্রহণের ৬ মাস পর রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার ৩টি আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। আয়নাঘরের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন ভুক্তভোগীরা। আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে ৬ তারিখ ভোরে মানে ৫ তারিখে সে বানালো, ৬ তারিখ ভোরে আমাদেরকে কোনো জানতে পারিনি বেঁচে ছিল। For 8 years my daughter's ওরাও জানতো না। আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডার সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আমাকে ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আয়নাঘরে নির্যাতনের ভয়াবহতা শুনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রশ্ন রাখেন, মনুষ্যত্ববোধ বলে কি কিছু ছিল আওয়ামী লীগের? নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে আমরা এমনি শুনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। গুমের তদন্ত করায় কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এসব অন্যায় অবিচারের কথা পাঠ্য বইয়েও উল্লেখ থাকতে হবে। খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে। গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়। এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতা যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নিয়ে ডিজিএফআই যে আয়নাঘরে আটকে রেখেছিল তা শনাক্ত করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এলজিআরডি ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে টর্চার সেল দুটি চিনতে পারেন তারা। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ফেসবুকে আলাদা দুটি পোস্টে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লেখেন, গত জুলাই সাদা পোশাকে তুলে নেওয়ার
পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি শনাক্ত করেন তিনি। এছাড়া আরেকটি পোস্টে তিনি লেখেন, এই সেলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও রাখা হয়েছিল। জুলাই আগস্ট বিক্ষোভ দমনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনদের নির্দেশেই বাংলাদেশে ১,৪০০-র বেশি মানুষকে হত্যা করা হয়, জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জেনেভায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এই তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জুলাই গণঅভ্যুত্থান দমাতে পুলিশসহ নিরাপত্তা বাহিনী, আওয়ামী লীগ দলীয় ক্যাডাররা নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে এ নিয়ে গেল বছর সেপ্টেম্বর মাসে তদন্ত দল পাঠায় জাতিসংঘ। প্রায় 5 মাসের তদন্ত শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি সাবেক সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগত বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। প্রতিবেদনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন আবু সাইদ। ক্ষমতায় থাকতেই শেখ হাসিনার সরকার ছাত্র জনতার উপর নৃশংসতা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। বিক্ষোভ দমনের কৌশল হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমরা যেই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং টার্গেট ভিত্তিক হত্যাকাণ্ডের উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ও আন্তর্জাতিক অপরাধ। প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1,400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী নিহতের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল। এমনকি কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। Do things happen that shouldn't happen? Yes, they do. And as a result, they need to be investigated. বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি করা, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনোই না ঘটে তা নিশ্চিত করা। The country learns from this. র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির পাশাপাশি রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বিচার খাতে সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনেরও পরামর্শ রয়েছে এতে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা ও ঢাকার বাইরে যে 7 থেকে 800 আয়নাঘর ছিল সবগুলোই খুঁজে বের করা হবে। আয়নাঘর কেন্দ্রিক সব গুম খুনের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত বলেও জানান তিনি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন নিয়ে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এই কথা বলেন। গত 15 বছরে গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি জড়িত ছিল বলেও জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। রিপোর্টের সবগুলো সুপারিশই সরকার বাস্তবায়ন করবে বলেও জানান শফিকুল আলম। এছাড়া চলমান যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে কারো যেন মানবাধিকার ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চলতি বছরের অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের 3 থেকে 4টি মামলার রায় হতে পারে। আইন উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উষ্মা প্রকাশ করেছে। ট্রাইব্যুনাল স্বাধীন সংস্থা, বাইরের কারো হস্তক্ষেপের সুযোগ নেই মন্তব্য আদালতের। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অক্টোবরের মধ্যেই জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩-৪টি মামলার রায় প্রকাশের আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এর একদিন পর বুধবার এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন সংস্থা, এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কারো মন্তব্য গ্রহণযোগ্য নয়। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয়, তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলায় শেখ হাসিনা সহ 12 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে মামলার তদন্ত প্রতিবেদন এখনও চূড়ান্ত না হওয়ায় 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন। পরে 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়। সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে, 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আরও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনের বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন তার চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবেও তিনি আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবে উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দেশের বিভিন্ন স্থানে সমাবেশে দলটির নেতারা বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে নজিরবিহীন গণঅভ্যুত্থান হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ও রাজনীতিতে ফেরানোর চেষ্টা দেশের মানুষ রুখে দেবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে তাকিয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এত মানুষের উপর অত্যাচার করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় আসবে এর কোনো গ্যারান্টি নেই। বলেন, দেশ এখন গণতন্ত্র উদ্ধারের দ্বার প্রান্তে। খুলনার শহীদ হাদিস পার্কে বুধবার বিকালে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এই সরকারের দায়িত্ব নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছে না। বুধবার বিকেলে লালমনিরহাটে রেলওয়ে মুক্ত মঞ্চে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে সভাপতিত্ব করেন। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং বক্তব্য বিবৃতি দেওয়ার সুযোগ দেয় ভারতের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াহেদ মণ্ডলের স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে?
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, জুলাই আগস্টে হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে যে বিপ্লব হয়েছে তার নজির পৃথিবীর ইতিহাসে আর নেই। সকালে কেরানীগঞ্জে হযরতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি। শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগ পালায় না। বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। গুম ও খুনের রানী শেখ হাসিনার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারে একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিকালে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ন্যূনতম সংস্কার করে অবিলম্বে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলের নেতারা। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও মজবুত করার কথা বলেন তারা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের চা চক্রে যোগ দিয়ে নেতারা এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমমনা রাজনৈতিক দলের নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত দেন তারা। বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনের সময় ক্ষেপণ করা সঠিক হবে না। একটা ঐকমত্যের কথা বলছি, তার মানে হলো উইথ ডাইভার্সিটি ইউনিটি হবে। কখনোই দুটো পার্টি এক হবে না, কখনোই যেরকম করে বিএনপি দেশ চালাবে সেরকম করে আমি দেশ চালাবো না। আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। দেখতে হবে কোনটাই যাতে কোনোটাকে না কাটে। সংস্কারটা চলমান, পরিস্থিতির সাথে সাথে সংস্কার তৈরি করতে হয় আর কি। এখন যেগুলো সংস্কারের রিপোর্টে এসছে সেটা হবে, কিন্তু আমি মনে করি যে সরকারের উচিত এখন তার ক্যানভাস থেকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত করা। বিতর্কের মধ্য দিয়ে, অধিক আলোচনার মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে গণতান্ত্রিক সামাজিক সুবিচারের রাষ্ট্র নির্মাণে আমরা কাজ করি। দুঃখ পেয়েছি, এই দেশটা তো আমাদের। গত 17 বছরে দেশের গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। আর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অভিযোগ, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা বিন্দুমাত্র অনুশোচনা না করে উল্টো সে ভারতে বসে আরও হত্যা নির্দেশ দিচ্ছে। শুভম আফুজের রিপোর্ট। বুধবার রাজধানীর ঝিঘাতলায় রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন করে ধানমন্ডি থানা বিএনপি। এই কর্মশালায় 31 দফা পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর 31 দফা বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাদি আমিন। জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে এই 31 দফা এই বাংলাদেশের বুকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না। আর যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে 31 দফা পড়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম এদেশে সংস্কারের উদ্যোগ নেন। বছর যেভাবে জনগণকে নিপীড়ন, নিষ্পেষণ, অত্যাচার করেছে তাদের অনুশোচনা নাই, বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরো মানুষকে হত্যা করার জন্য এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনোদিনও জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না, মরে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না, সেটা কোনোভাবেই হবে না। আপনারাই হচ্ছে জনগণের নেতা, তাদের দাঁড় গোড়ায় গিয়ে 31 দফার সুফল আপনাদেরকে
বলতে হবে, তাহলেই এই আয়োজন সার্থক হবে। সেটি ছাড়া সম্ভব হবে না। অতএব আমরা যেন রাজনৈতিক বিভাজনে না যাই। আমরা ফ্যাসিবাদ হটিয়েছি, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ফ্যাসিবাদের পতনের পরে দেশকে বিনির্মাণ করার দায়িত্ব আমাদের উপর পড়েছে, আমরা যেন সেটা ভুলে না যাই। ষড়যন্ত্রকারীরা এখনো লুকিয়ে আছে আপনার আমার মাঝখানে। ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লুকিয়ে আছে। সুযোগ পেলে তারা মাথা চারা দিয়ে উঠবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারবো। অনুষ্ঠানে ধানমন্ডি থানার নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, কারোর জন্য দলের বদনাম হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের দলের বহু নেতা কর্মীরা আপনার কামরাঙ্গীর চর, হেমায়েতপুর, সাভার বাড়ি ভাড়া যখন শেষ হয়ে যায় তখন আপনার ধান খেতেও রাত্রি যাপন করেছিলেন। মফস্বলের নেতারা ঢাকা শহরে এসে উবার চালিয়েছেন, বাইক চালিয়েছেন কিংবা রিক্সা চালিয়েছেন। 17 বছরে বিএনপির 17 জন কর্মী এই দল ছেড়ে যায় নাই। বিএনপিকে কটাক্ষ করবেন না। গত 17 বছরে দেশের গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও জানান ব্যারিস্টার অসীম। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, বিচার হতেই হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নেতাকর্মীদের বিচারের আবারও দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত কাশেমের জানাজার আগে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। আর কোনো নয়-ছয় না করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করছে তাদের বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যালেন্ডার ওয়ার্ক ছিল গুম, খুন, হত্যা ও ধর্ষণ। জানাজা শেষে কাশেমের লাশ নিয়ে শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থান নেন নেতাকর্মীরা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের কাছ থেকে হুমকি পাচ্ছেন এমন অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে শহীদ 57 সেনা কর্মকর্তাদের স্বজনরা। তাদের দাবি, ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের যেন মুক্তি দেয়া না হয়। মহাখালীর রা ক্লাবে সংবাদ সম্মেলন করে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠনের কথাও জানান শহীদ পরিবারের সদস্যরা। জেলখানায় বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনেরও দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে। অভিযোগ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর হুমকি দেওয়া হচ্ছে তাদের। শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত, ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য করলে প্রতিবাদ জানানোর পাশাপাশি আইনি সহযোগিতা নেওয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার। বাজারে সয়াবিন তেলের দাম এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এদিকে নৌপরিবহন উপদেষ্টা জানিয়েছেন, ভোজ্য তেলের জাহাজ বহির্নোঙরে থাকলেও খালাস করছেন না ব্যবসায়ীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বাজারে থামছে না ভোজ্য তেলের কারসাজি, আমদানি হলেও খুচরা বাজারে মিলছে না সয়াবিন তেল। বুধবার সচিবালয়ে ভোজ্য তেলের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের সংকট রয়েছে, তবে তা শিগগিরই কেটে যাবে। এ সময় নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা জাহাজের তেল খালাসে গড়িমসি করছেন। যাদের যাদের লাইটার আছে ওই যে কোম্পানি, ওরা নিজেদের জিনিস নিয়ে আনাচে কানাচে বসে আছে, যাতে একটু বাজার ইয়ে তারপরে তারা যাবে। যেই কারণে লাইটের কম হওয়ার কারণে whereas they are supposed to কি বলে আপনার আনলোড অ্যান্ড দেন গো ব্যাক, এটা হচ্ছে না বলে কিছুটা এখানে জ্যাম হয়ে আছে। আমি মনে করি না কোনো, as far as I am concerned, শিপিং মিনিস্ট্রির কথা তো বলছি, আমি মনে করি না যে এগুলো যদি খালাস পেয়ে যায় তাহলে there will be any problem in the market. সরকার যে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে 175 টাকা, সেখানে কিন্তু পাম অয়েল বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে, যেটাও সয়াবিনের তেলের যে চাহিদা এটা কিছুটা অফসেট করতে সাহায্য করছে, কিছুটা পূরণ করতে সাহায্য করছে। আর সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, যে আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে,
হচ্ছে। এই মুহূর্তে বাজারে যদি আপনারা দেখেন, রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে জানিয়ে দাম বাড়বে না বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় সূত্রে যে আমরা তেল পাই, প্রায় 6 লক্ষ টন তেল ক্রুড আকারে ভারতে রপ্তানি হয়ে যেত। আমরা তার উপরে 25% রপ্তানি শুল্ক আরোপ করেছি, যার বিনিময়ে আমরা মনে করছি যে এই তেলটা স্থানীয় বাজারে চলে আসবে এবং আমাদের প্রচুর আমদানি জন্য যে বৈদেশিক মুদ্রা ব্যবহার হয় সেটা সাশ্রয় হবে। আমদানিকৃত যত রোজার নির্ভর যে পণ্যগুলো আছে এগুলো সম্বন্ধে আমার মনে হয় ইনশাল্লাহ আমি কোনো ধরনের অসুবিধা দেখি না, আমি নিম্নমুখী দেখি। বাজার নিয়ে গণমাধ্যমের কিছু তথ্য প্যানিক সৃষ্টি করে, তাই এ বিষয়ে আরো দায়িত্বশীল ভূমিকার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ না হলে মূল্যস্ফীতি কমবে না বলে জানান বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম। প্রাণ আরএফএল গ্রুপের অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com আয়োজিত আলোচনায় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম সহনীয় রাখতে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। অনুষ্ঠানে অর্থনীতি বিশ্লেষক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজস্ব আয় বাড়াতে অন্তর্বর্তী সরকারও ভ্যাট বৃদ্ধির সহজ পন্থা বেছে নিয়েছে। বিআইডিএস এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি জানান, সরকার ভুল সময়ে ভ্যাট বৃদ্ধির ভুল সিদ্ধান্ত নেয়ার পরিণতি ভালো হবে না। রাজস্ব বাড়াতে হার না বাড়িয়ে ভ্যাট ট্যাক্সের আওতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী ভ্যাট আহরণের পুরনো হার অব্যাহত রাখার তাগিদ দেন, অন্যথায় ভালো ব্যবসা টিকবে না বলে মন্তব্য করেন তিনি। সুন্দর সমাজ ও আদর্শ রাষ্ট্র গঠনে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন মেনে চলার তাগিদ দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। রাজধানীর একটি হোটেলে জনপ্রিয় এই বক্তা রচিত এক নজরে কোরআন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, সমাজের সর্বস্তরের মানুষের জন্য সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে এই বইটি। আল কোরআনের খুঁটিনাটি জানতে তরুণ প্রজন্মকে বইটি বিশেষ আকর্ষণ করবে বলে জানান বক্তারা। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। প্রায় 1450 বছর পূর্বে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে অবতীর্ণ হয় মানব জাতির দিক নির্দেশনামূলক গ্রন্থ পবিত্র আল কোরআন। আরবি ভাষায় কোরআন নাজিল হলেও যুগে যুগে মানব জাতির জন্য অবশ্যম্ভাবী হয়ে ওঠে মহান রবের এই গ্রন্থ। তাই তো সহজভাবে কোরআন বুঝতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের আলেমরা নিজ দেশের ভাষায় বিভিন্ন নামে রচনা করেন কোরআন বোঝার গ্রন্থ। বিখ্যাত তাফসির গ্রন্থের পাশাপাশি এবার বাংলা ভাষাভাষীদের জন্য প্রাঞ্জল ও সহজভাবে কোরআনের বার্তাকে সব শ্রেণী পেশার মানুষের জন্য তুলে ধরতে রচনা করা হলো এক নজরে কোরআন। জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত বইটির মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর একটি হোটেলে, যেখানে লেখক তুলে ধরেন তার বইয়ের বিভিন্ন দিক। এখানে বেসিক্যালি আমি কোরআনের 114 সূরার কোরআনের 114টি সূরার সার নির্যাসকে নিয়ে এসেছি। দ্য ক্রিম অফ দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে। সিনোপসিস অফ দ্য এন্টায়ার কোরআন। পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয়, ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন। এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো, মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায়, যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না, একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম। কোরআনের যে কোর মেসেজগুলো, এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে, দেখলে সহজ লাগে, বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। এ সময় আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, আদর্শিকভাবে সমাজ পরিবর্তন করতে কোরআন বোঝার বিকল্প নেই। এবং জেলে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে। সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল। বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি।
এবং ইসলামের ইতিহাস আর কোরআন, তাফসীর, হাদিস এগুলো পড়ি। একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আবার আল্লাহ না করুক কিন্তু জেলে যেতে হয়, তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় এক নজরে কোরআনটা থাকবে। এটা বলে রাখলাম ডক্টর মিজানুর রহমান আজহারিকে, যে এটা জেলে গিয়ে পড়বো। তার মানে এটা না যে জেলের আগে পড়বো না, জেলের আগেও পড়বো, তবে জেলে গিয়েও পড়বো, এটা বলে রাখলাম ডক্টর আজহারিকে। আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ, চমৎকার প্রচেষ্টা। তরুণ প্রজন্মের মাঝেও কোরআনের আলো ছড়িয়ে দিতে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন গ্রন্থটি আলোড়ন সৃষ্টি করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে, ট্রু, কিন্তু ইসলামের প্রশ্নে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে, ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দু মাত্র কোথাও দিক থেকে অধিক হলে সবাই একসাথে জেগে ওঠে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওন করা, জেনে শুনে পড়াশোনা করে ওন করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে। এবং স্কুল কলেজে যারা স্টুডেন্ট তাদেরকে অ্যাট্রাক্ট করা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে এটুকু দায়িত্ব নিচ্ছি যে আমরা এই কাজটুকু করব। তো যারা আমরা কোরআন পড়তে অনেক চাই কিন্তু সময়টা হয়তো পাই না, তাদের জন্য এটা একটা খুব ভালো এবং এটা প্রেজেন্টেশন অসাধারণ। এটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে তরুণ সমাজ এটা অনেক পছন্দ করবে। এটার বাধাই ছাপানো সব কিছু চমৎকার, আর এটার যে কালার কম্বিনেশন এবং যে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে এটা খুবই ভালো হয়েছে। এই এক নজর কোরআনটি পড়ি আর আশা করছি মহাগ্রন্থ আল কোরআনের যে মূল মেসেজগুলো ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। সত্যায়ন প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ এক নজরে কোরআনটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার 813 ও 814 নম্বর স্টলে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার 2টি ইউনিয়নের ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু করেছে বিকাশ। সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে জেলার জগন্নাথপুর ও পাঁচথুবি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই আয়োজনের যাত্রা শুরু হয়। বাউল গান, বর্ণিল শোভাযাত্রা ও উঠান বৈঠক সহ নানা উদ্যোগে 2 ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয় ভিন্নধর্মী এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউটিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা প্রান্তিক জনগণকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে তাদের আর্থিক ব্যবস্থাপনা সহ সার্বিক জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য, ভবিষ্যৎ নিরাপত্তা ও সফলতা নিশ্চিতের আহ্বান জানান। বিকাশের মাধ্যমে বিল প্রদান, মাইক্রো ফিন্যান্স সহ অন্যান্য সব প্রয়োজনীয় সেবা ও নিরাপদে মোবাইল ব্যাংকিং ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হবে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রমে। রাজধানীর দারুস-সালাম থানার 10 নম্বর ওয়ার্ড মহানগর উত্তর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের রাজপথে নামার প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি। তারেক রহমানের 31 দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বক্তারা। গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর টঙ্গী স্টেশন রোড, চেরাগালী কলেজ গেট ও গাজীপুরা সহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার 134টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর 747 জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানব কল্যাণমুখী ফাউন্ডেশন, খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন। দুপুরে কামারখন্দ উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। 2001 সাল থেকে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি আরও 2টি মানব কল্যাণমূলক কার্যক্রম করে আসছে দেশ জুড়ে।
ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় করা দুটি আলাদা মামলার অন্যতম আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতুব্বরকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে লিপনকে এবং দোহারে অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে র্যাব 10-এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। কিশোরগঞ্জের কটিয়াদীতে করগাঁও জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার জিনিয়াস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান আ.খ. সিদ্দিক দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারে আন্তঃ কলেজ মাদ্রাসা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও পিঠা উৎসব শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা হয়। বিতর্কে অংশ নেয় কক্সবাজারের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার 4টি দল। এতে কক্সবাজার সরকারি কলেজ টিম সিটি কলেজ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, জড়িতদের বিচার হবে, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা, সিলগালা করার নির্দেশ। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে, নিহতের সংখ্যা 1400, জাতিসংঘের রিপোর্টের তথ্য, র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। অক্টোবরের মধ্যে রায়ের বিষয়ে আইন উপদেষ্টার মন্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উসমা গুমের মামলায় হাজির করা হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা দেশের মানুষ রুখে দেবে, বিএনপি নেতাদের হুঁশিয়ারি, বললেন গণহত্যা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই শেখ হাসিনার। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhns24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।